নমস্কার। গল্প শোনো গল্পের আসরে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। গল্প শোনোর আজকের নিবেদন উপেন ভট্টাচার্যের পুত্রবধূ বেশ সুন্দরী। একটি মাত্র ছেলে নিয়ে অত বড় পুরনো সেকেলে ভাঙা বাড়িতে মধ্যে একাই থাকে। স্বামীর পরিচয়ে বউটি পরিচিত নয়। অমুকের পুত্রবধূ এই তার একমাত্র পরিচয়। কারণ এই যে স্বামী ভবতারণ ভট্টাচার্য ও ভবঘুরে লোক, গাঁজা খেয়ে মদ খেয়ে বাপের যথার্থ সব উড়িয়ে দিয়েছে। এখন কোথাকার যেন সামান্য মাইনেতে চাকরি করে। শনিবারে বাড়ি আসে, কোনো শনিবারে আসেই না। শ্বশুর উপেন ভট্টাচার্য গ্রামের জমিদার মজুমদার ঠাকুর বাড়িতে নিত্য পূজা করেন। সেখানে থাকেন, সেখানেই খান। বড় একটা বাড়ি আসেন না তিনিও। ভালো খেতে পান বলে ঠাকুর বাড়িতে পড়ে থাকেন, নইলে সকালের বাল্যভোগের লুচি, হালুয়া, পায়েস, দই ও বৈকালির ফলমূল 12 ভূতে লুটে খায়। কোনো দিন সন্ধ্যার দিকে তিনি বাড়ি আসেন, হাতে একটা ছোট পুঁটুলি, তাতে প্রসাদে লুচি। বছর না খেতে পেয়ে সর্বদা খাই করে। তা কাঁচা আমড়া হোক, পাকা নোনা হোক, চাল ভাজা হোক, তালের বড়া হোক, পেলেই হলো। স্বাদের অনুভূতি নেই। ঝাল টক মিষ্টি তেতো তার কাছে সব সমান। ও করুণা, এই দেখে কি এনেছিস? কি ঠাকুরদাদা? দাদু টাদু বলার নিয়ম নেই। এসব অজপাড়া গায়ে ওসব চলে না। শৌখিন শহুরে বুলি করুণা শেখেনি। সে ছুটে যায় উৎসুক লোভী ব্যর্থতা নিয়ে। ঠাকুরদাদার পুঁটুলি খুলে দুখানা আখের টিকলি, একটা বাতাসা ওর হাতে দেন। ও তাতে মহা খুশি। ঠাকুরদাদা যে জিনিস দেন না অনেক ভালো ও অনেক বেশি। পুঁটুলির সে অংশে থাকে বৈকালির ভোগের লুচি, কচুরি, মালপোয়া ও তালের বড়া। যখনকার যে ফল, সেটা ঠাকুরকে নিবেদন করার প্রথা এই বাড়িতে বহুকাল ধরে প্রচলিত। এখন ভাদ্র মাস, কাজেই তালের বড়া রোজ বিকেলে নিবেদিত হয়। করুণা এক আধবার পুঁটুলির অন্য অংশকে বোকার মতো চেয়ে থাকে। উপেন ভট্টাচার্য গলার কাশির আওয়াজ দিয়ে বাড়ি ঢোকেন এবং সটাং দোতলায় নিজের ঘরটিতে চলে যান। রোজ তার ঘরটিতে নিজে চাবি দিয়ে বেরিয়ে যান এবং এসে আবার খোলেন। পুত্রবধূকে বিশ্বাস করার পাত্র নন তিনি। কোন মেয়ে মানুষকে বিশ্বাস নেই। ও বৌমা, উপরে এসো। কে? বাবা, একবার ওপরে এসো। পুত্রবধূকে ওপরে গিয়ে দেখেন শ্বশুর পুঁটুলি খুলে কী সব খাবার জিনিস এমনভাবে হাঁড়ির মধ্যে পুরেছেন। পুত্রবধূকে দেখে তাড়াতাড়ি তিনি হাঁড়িটার দিকে পিছনে ফিরে বসলেন। বৌমা, ইয়ে করো তো, আমার ঘরে একটা আলো জ্বেলে দিয়ে যাও। আপনি রাতে কি খাবেন? ভাত রাঁধব? না, তুমি শুধু খাবার জল 1 ঘটি দিয়ে যেও। এরপরে এ সংসারে বদ্ধ শ্বশুরের জন্য পুত্রবধূর রাঁধবার নিয়ম নেই। যার তার। ছেলে যখন আসে বাপের খোঁজ নেয় না। ওরা নিজেরা রাঁধে, নিজেরাই খায়। উপেন ভট্টাচার্য এসে নিজের ঘরের তালা খুলে বড় জোর একটু জল, কোনো দিন একটু নুন
বিস্মিত না হয়ে পারেননি। মনে মনে বোধহয় সেই জন্য পুত্রবধূর প্রতি তার মনোভাব হঠাৎ বড় দরাজ হয়ে গেল। তার ফলে যখন আবার জলের ঘটি নিয়ে ঢুকলো তখন তিনি হাঁড়িটা সামনে নিয়ে বললেন, দাঁড়াও বৌমা, করুণাকে দিয়েছি, আর তুমি এই দুখানা লুচি আর এই একটু মিষ্টি নিয়ে যাও, জল খেও। পুত্রবধূ দুই হাত পেতে শ্বশুরের দেওয়া আধখানা ক্ষীরের ছাঁচ, খান চারেক লুচি, আধখানা ছানার মালপোয়া, দুটি তালের বড়া নিয়ে একটু অবাক হয়েই দাঁড়িয়ে রইল। শ্বশুর হঠাৎ কেন এত সদয় হয়ে উঠলেন? কখনো পোছেন না সে খাচ্ছে না উপোস করেছে। সে বললে, আমি যাই বাবা। হ্যাঁ যাও। পান আছে না তো বাবা? এই হাটে আমার হাতে পয়সা ছিল না। করুণার পাঠশালার মাইনে 4 আনা বাকি। তাগাদা করছে মাস্টার, তাও দিতে পারছি নে। পুত্রবধূর নাম তারা, গরিবের ঘরের মেয়ে, না হলে আর এমন সংসারে বিয়ে হবে কেন? নিচে নেমে এসে সে ছেলেকে ডেকে দুখানা লুচি আর মিষ্টিগুলো সব খেতে দিল। নিজের জন্য রাখল দুখানা লুচি আর দুটো তালের বড়া। ছেলেকে তালের বড়া খেতে দিলে ওর পেট কামড়াবে রাতে। সত্যি তার হাতে পয়সা না থাকায় কোনো দিনই রাতে সে কিছু খায় না। করুণার জন্য দুবেলা চাল নেওয়া হয়, ওবেলা জল দেওয়া ভাত, সন্ধ্যে পিদিম জ্বালিয়ে দিই। করুণাকে খেতে দেয়, তার পরে মায়ে বয়ে শুয়ে পড়ে। নিত্য নক্ষত্র হয়ে আকাশে, নিত্য চাঁদের জ্যোৎস্না একখানা ঘরে শুয়ে থাকে। ইঁদুর খুটখাট করে, কলা দোলে কোনো কোনো বেলের বাতাসে দোলে কোনো কোনো দিন ওটা। শোনো মা, রিতার দাদা গল্প করেছিল তাদের বাঁশঝাড়ে শাকচুন্নি আছে। রিতা নিজেও দেখেছে একদিন। বুঝলে মা, তুই ঘুমো, ওসব বাজে গল্প। আচ্ছা খোকন, আমি একা একা রাত 8টার সময় পুকুরে কাপড় কেচে আসি। আমি কিছু তো দেখি নে। উপেন ভট্টাচার্যের পুত্রবধূ খুব সাহস, খুব, এ কথা গায়ের সকলে বলা বলি করে। অত বড় প্রাচীন অট্টালিকায় বহু ঘরদোরের মধ্যে ছোট্ট একটা ছেলেকে নিয়ে বাস করে ওই ভূতের বাড়িতে। বাবা, শ্বশুর তো কালভদ্রে বাড়ি ফেরে, স্বামী প্রায়ই তাই। ধন্যী সাহস বটে মেয়ে ছেলের। কেউ কেউ বলে মেয়ে মানুষের সাহস বটে ভাই। যাই বলো, অতটা সাহস ভালো না। স্বভাব চরিত্রী কার কী রকম তা তো কেউ বলতে পারে না। শেষ রাত্রে করুণা আবার মাকে ঠেলা মেরে বললেন, ওমা ওঠো না, কিসের শব্দ হচ্ছে? তুই বাবা আবার ঘুমাতে দিলি না? কই, কোথায় শব্দ? কে এসে দরজায় ঘা দিল, কড়া নাড়ল? ওদের ঘরের বাইরে থেকে উত্তর এলো, আমি। দোর খোলো। করুণা ভয়ে কাঠ হয়ে গিয়েছিল। হঠাৎ খুশিতে চেঁচিয়ে উঠল, প্রায় বাবা। তার তাড়াতাড়ি উঠে গিয়ে খিল খুলে দিয়ে একগাল হেসে বললেন, এসো। একবারে শেষ রাত্তিরে। ভালো আছো? হ্যাঁ, বাস খারাপ হয়ে গিয়েছিল রাস্তায়, আসতে যা কষ্ট হয়েছিল। রাত 10টা থেকে এই খানিক আগে তখন চলল। তুমি হাত মুখ ধোও, জল গামলায় আছে, গাড়োতে আছে, আমি ভাত চড়াই।
ভাত, শেষ রাত্তিরে ভাত খেয়ে মরি আর কি। আমার পুঁটুলির মধ্যে সরু চিড়ে আছে, তাই দুটো ভিজিয়ে দাও। খোকা সরে আয়, তোর জন্যই জিলিপি কিনেছিলাম, তা মিইয়ে নেতা হয়ে গেছে। এই নাও, খোকারে দুখানা দাও আর তুমি দুখানা খাও। আমি খাবো না, তুমি খেয়ে একটু জল খাও। ওগো, কদিন থেকে যাও, তার আগে একবার গারটটা দাও দেখি। গামছা এখানে রেখে দিও, আসছি আমি। তারা তখনই চিড়ে ভেজাতে দিল। স্বামী এসে হাত মুখ ধুয়ে বসল তার সামনে। পাথরে বড় একটা বাটিতে চিড়ের কত নুন লেবু মিশিয়ে তাকে খেতে দিল। স্বামী একটু মুখে দিয়েই বলল, বাহ, বেশ নুন লেবু মিশিয়ে বড় চমৎকার খেতে লাগছে। আর দেব? না না, এই বেশি হয়েছে। মাছ কিনেছিলাম একদিন 4 আনার, একদিন 2 আনার। আর খোকা আমসত্ত্ব খেতে চেয়েছিল, তাই বোস্টম বাড়ি থেকে কিনে এনেছিলাম 2 আনার আমসত্ত্ব। আবার কিনতে গেলে বড় নবাব হয়েছ না? স্বামীর মুখের কড়া সুরের কথা শুনে এই প্রথমবার নয় তারার। ওর চেয়ে অনেক বেশি রূঢ় ব্যবহার ও কথা সহ্য করে আসছে স্বামী। গা সওয়া হয়ে গিয়েছে তার, তাও বিনি দোষে। খোকা খেতে চেয়েছিল, ছেলে মানুষের আবদার ধরলে ও কি বোঝে? অবোধ না দিতে পারলে কষ্ট হয়। বারে খোকা কাঁদতে লাগলো, দেব না কিনে? না, বাপের বাড়ি থেকে পয়সা এনে দিও। মুখ সামলে কথা কও বলছি। বাপ তুলবে না, খবরদার। ওরে বাপরে, দেখো ভয়তে ইঁদুর গর্তে না ঢুকি। তবুও যদি বাপের বাড়ি চালের খড় থাকতো বলেই তাই তোমার মতো অজপাড়ার মুখ্যু আর মাতালের হাতে বাপ দিয়েছিল ধরে। তবে রে, স্বামী ভবতারণের হাতের কাছে ছাতা পেয়ে তাই উঁচিয়ে তেড়ে গেল তারার দিকে। করুণা চিৎকার করে কেঁদে উঠল ভয়ে। উপর থেকে উপেন ভট্টাচার্য বলে উঠলেন, কে কে? কি হলো? কে ওখানে? ভবতারণ উদ্যত হয়ে ছাতা নামিয়ে বললে, তোমার। আমি ফের যদি ছোট লোকের মেয়ে কোথাকার। খবরদার, আবার বাপ তুলছ। বেরোও তুমি বাড়ি থেকে, দূর হও। তোমার মুখে ছাইয়ের নুড়ো দেব বলছি। বেরোও। করুণা আকুল সুরে কাঁদছে। বাবা ওকে কোলে নিয়ে বললেন, চল খোকা, আমরা এ বাড়ি থেকে চলে যাই। ওরা থাকুক, যাদের বাড়ি। তোর আমার বাড়ি তো না। খবরদার, খোকাকে ছুঁয়ো না বলছি। যাবি? হারামজাদি, তো একলা মর্গে যা। খোকা তোর না আমার। বেশ, রাখো খোকাকে, আমি একলাই যাচ্ছি। যা, বেরো। করুণা ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরে বলল, মা, তুমি যেও না, আমি তোমার সঙ্গে। ভবতারণ বললেন, খোকন, কেঁদো না, আমি কলকাতায় নিয়ে যাব। রেলগাড়ি কিনে দেব, মোটর কিনে দেব। এসো। করুণা কান্নার জড়িত সুরে বললেন, না, কলকাতায় যাবি নে? না। মাকে সে আর ও বেশি করে জড়িয়ে ধরে। এমন সময় ওপর থেকে উপেন ভট্টাচার্য নেমে এসে ছেলেকে বললেন, তুই কি চেঁচামেচি আরম্ভ করলি ভোর রাত্তিরে? তুই মানুষ হলি নে, এই দুঃখে আমি আর বাড়ি আসি নে। কেন মিছি মিছি বৌমাকে যা তা বলছিস? আমি সব শুনেছি ওপর থেকে। তোরই তো দোষ। আমার ঘরের লোক আসতে কে বলেছে আপনাকে? আমি যাই না যাই সে আমি বুঝব।
আর তুই যে বলছিস বৌমাকে বাড়ি থেকে বেরোতে, আমার বাড়ি না তোর বাড়ি। আমি আজও বেঁচে, তোর কি দাবি আছে বাড়ির উপর? আমি ওপর থেকে সবই শুনেছি। আমি মরবার আগে খোকনকে বাড়ি লিখে দিয়ে যাব। কালই যাচ্ছি আমি সদরে, বৌমাকে আজই করে যাব। তোমার আমফা ঘুচিয়ে দেব। তবে আমার কাছে হতছাড়া বদমাইশ। রাত দুপুরের সময় উনি ঘরের বউকে বলবেন বেরো বেরো, মুরুদ নেই এক পয়সার। হ্যারে হারামজাদা, ও ভদ্রলোকের মেয়ে সারা মাস কি খায় তুই কি তার কোনো খবর রাখিস? কেউ রাখে না। বেরো বলছি, লজ্জা করে না? এসো তো খোকন, এসো, চলো বৌমা ওপরের ঘরে চলো। তারা ঘোমটা টেনে দিয়েছিল। শ্বশুর আসবার সঙ্গে সঙ্গে সে ফিসফিস করে খোকনকে কি বলল। খোকন বললেন, ঠাকুরদাদা তুমি ওপরে যাও, মা বলছে। ভবতারণ সাহস পেয়ে বললেন, আমি তাড়িয়ে দেবার কথা আগে মুখে এনেছি না ও আপনার গুণধর বৌমা? জিজ্ঞেস করুন তো কে আগে কাকে বলেছে। হ্যাঁ খোকা, বলো তো। আপনার বৌমাই বলেন আমাকে বেরিয়ে যেতে। কেন, ওর বাবার বাড়ি? হ্যাঁ, ওর বাবার বাড়ি, আলবাত ওর বাবার বাড়ি। হারামজাদা, ফের যদি শুনি ওসব কথা মুখে এনেছ, তবে তোমাকে আমি। উপেন ভট্টাচার্যের ওপরে উঠে চলে গেলেন। ভবতারণ চুপ করে বসে রইল তক্তপোশের এক কোণে। হঠাৎ ভবতারণ উঠে জামার পকেট হাতড়ে একখানা 2 টাকার নোট বের করে স্ত্রীর সামনের দিকে ছুঁড়ে দিয়ে বললে, এই দিলাম, ধার দেনা শোধ করে দিও। আমি এক্ষুনি চললাম। দেশলাই কে নিল আমার? তারা বললে, খোকন, দেশলাই ওই রয়েছে। একটা বিড়ি ধরিয়ে নিয়ে ভবতারণ জামা পরে গায়ে দিতে দিতে বললেন, এসেছিলাম অনেক আশা করে, তাই এ বাড়িতে আমি থাকবো না। এখানে আমার পোষাবে না, বুঝলাম। কেউ যখন আমাকে দেখতে পারে না, এ বাড়িতে খাওয়া হলো না। শরীরটা খারাপ, আর আসছি নে। দেখ খোকন, যাবি কলকাতায়? চল আমার সঙ্গে। মোটর কিনে দেব, লজেন্স কিনে দেব। করুণার নিরুত্তর। যাবি না? এসো আমার সোনা, আমার, চলো আমার সঙ্গে। এই সময় তারা এগিয়ে এসে স্বামীর হাত ধরে বললেন, কেন পাগলামি করছো? বসো, এখনো অন্ধকার রয়েছে, এখন কোথায় যাবে? ছি, ছাড়ো হাত। ঝটকা মেরে ভবতারণ হাত ছাড়িয়ে নিল। তোমার মতো ইতরের সঙ্গে আমি কথা বলছি না, আমি খোকনের সঙ্গে কথা বলছি। রাগ করো না। ছি, ফের আবার। এবার কিন্তু ভালো হবে না বলছি, খবরদার আমার গা ছুঁয়ো না। আচ্ছা, ছোবো না, বসো ওখানে। ফের কথা বলে, খোকন, ও খোকন, যাবি আমার সঙ্গে? আয়। আর কখনো যদি এই ভিড় করি, তবে আমার করুণা মায়ের পেছনে গিয়ে লুকিয়ে আছে, তার কোনো সাড়া পাওয়া গেল না। সকালবেলা বেশ রোদ উঠেছে। তারা স্বামীকে 2খানা পেঁপের টুকরো হাতে দিয়ে বললেন, খাও, পেট ঠান্ডা হবে। ভবতারণ এই ঘুমিয়ে উঠেছে, চোখ ভারী ভারী। পেঁপের রাখবি হাতে নিয়ে বললে, উনি কোথায়? ওপরে যাবেন না? তা কি জানি, খাবেন? উনি কবে খান? কাল সন্ধ্যের সময় এলেন, বললাম ভাত রেঁধে দিই। উনি বললেন, না, পেঁপে আর আছে, দিয়ে এসো ওপরে। সে তুমি বললে তবে দেব। সে তোমাকে শেখাতে হবে না।
খোকন, ও খোকন শোনো, খেয়েছো? ডাকছো কেন? তুমি খেয়ে ফেলো, তোমার পেট ঠান্ডা হবে। পেঁপে খেলে এখন কেমন মনে হয়, দাও নিয়ে আসি। করুণা বাপের কাছে এসে বললেন, এ কি বাবা, এই নে খা। তারা বললেন, আহা, কেন আবার? তুমি খাও। এই সময় উপেন ভট্টাচার্য খড়ম পায়ে দিয়ে উপর থেকে নেমে এলেন। ঘরে উকি দিয়ে বললেন, কে? ভবতারণ। ভালো, পেঁপে খা। ইয়ে বৌমা, আমি আসি, ওখানেই খাবো। ভবতারণ আজ অফিসে তো? ভবতারণ দাঁড়িয়ে উঠে বললেন, না বাবা, ওবেলা চলে যাব। আপনি আসবেন না ওবেলা? আচ্ছা, তুই যাবার আগে আমি ফিরে আসব। এই সময় তারা ফিসফিস করে স্বরে কি, এখানে দুটো খাবেন? আপনার বৌমা বলছে কই মাছ আনতে যাচ্ছি বাজারে। একসঙ্গে বসে অনেক দিন খাইনে কেমন? উপেন ভট্টাচার্য সম্মতি জ্ঞাপন করে রোয়াক থেকে উঠলেন, পা দিলেন। কি ভেবে এসে আবার বসলেন রোয়াকে। পুত্রবধূ বললেন, তামাক সেজে দেব? দেও দেখি। ছেলে ভবতারণ নিজেই তামাক সেজে দিলেন। উপেন ভট্টাচার্য চোখ বুজে হুঁকোয় টান দিতে দিতে চিন্তা করতে লাগলেন, এমন সকালবেলা কতকাল। স্ত্রী মারা গিয়েছে আজ বোধহয় 20 বছর। ভবতারণ তখন 11 বছরের বালক। তারপর থেকেই ছন্নছাড়া সংসার জীবন চলছে। আটসাট নেই কোনো বিষয়ে কারোর। তার উপরে দারিদ্র তো আছেই। হাতে পয়সা ছিল না বলেই পড়া করলে হয়তো এত খারাপ হতে না। সে অবহেলিত পুত্রের প্রতি উপেন ভট্টাচার্যের মায়া হলো। কাল এত বকুনি দেওয়াটা উচিত হয়নি। ভবতারণ বাড়ি ফিরে এলো 8টার সময়। স্ত্রী বললেন, দেখো জসুরে কই, আধ পোয়ার নামও নেই। ওপরে 1 পোয়া 5-6 বাবাকে দেখাও। পুত্রবধূ বললে, এই দেখুন বাবা। কত করে সে নিল? 3.5 তা হবে। যুদ্ধের সময় ছিল ভালো, এ দিন দিন যা হয়ে উঠল। অনেক দিন পরে পুত্র ও পুত্রবধূর সেবা যত্ন জুটল। উপেন ভট্টাচার্যের ভাগ্যে এমন কতকাল হয়নি তিনি পড়ে থাকেন। ছেলে উপযুক্ত হয়নি, নিজের ছেলেটাকে সে খেতে দিতে পারে না। ওদের ভাব না থাকার কারণের জন্যই তিনি পড়ে থাকেন পরের বাড়িতে খান। খাওয়া দাওয়ার পর উপেন ভট্টাচার্য দিবানিদ্রা দেবার জন্য ওপরের ঘরে চলে গেলেন। পুত্রবধূ তামাক সেজে নিয়ে গেল। আহ, কি আরাম আছে আজ তার, অথচ কিছুই নেই। আজ দিনটা একটা চমৎকার দিন। এমন 12 মেশে সজনে গাছে ফুল ফুটেছে, ডালপালার পাতা নড়ছে। বর্ষার সময় বাতাসে ঘুমিয়ে পড়লেন উপেন ভট্টাচার্য। উপেন ভট্টাচার্যের পুত্রবধূ আপন মনে আজ খুব খুশি। ছন্নছাড়া ভাঙা বাড়ি, বৃহৎ বাড়ি, আজ যেন কার পাদস্পর্শ লক্ষ্মীর সংসারে। দোতলায় শ্বশুরকে তামাক সেজে দিতে যাওয়ার সময় এই কথাই তার মনে হচ্ছিল। তার আছে সবই, শ্বশুর, স্বামী, পুত্র, যা চায় মেয়েরা। এত বড় বাড়ি, জাজ্বল্য মান সংসার যাকে বলে। ওদের সকলের পাতে পাতে ভাত মাছ দিয়ে আজ কত সুখ পেয়েছে সে। ওদের খাইয়ে সুখ, ভাবতে ভাবতে সেও ঘুমিয়ে পড়ল। ভবতারণ অন্যদিকে খেয়ে দিয়ে আড্ডা দিতে বেরোলেন রায়পাড়ার হরু রায়ের নাতি অমূল্য রায়ের ওখানে। স্থলপথের যাত্রী দুজনেই।
দুপুরের পর ভরা পেটে মৌতাত জলে ভালো। আজ কিন্তু সে বাইরে গেল না। স্ত্রী ঘুমোতে দেখে সে মনে মনে ক্রুদ্ধ হলো। কেন, দুটো গল্প করতে কি হয়েছিল? তারাকে কি সে রোজ রোজ পায়? এত কষ্ট থাকে এই বাড়িতে। একা সে নিজে অক্ষম স্বামী, কিছু করার পথ তার নেই সামনে। সে ভালো হবে ভালো ভেবে কতবার, কিন্তু তা হবার জন্যে। সে জানে কেন সঙ্গ বড় খারাপ জিনিস। সেসব বন্ধুদের সঙ্গে থেকে এইখানে নামিয়েছে। জলপথে স্থলপথে কোনো পথে বাকি রাখেনি। আজকের সংকল্প কাল উড়ে যাবে কর্পূরের মতো। তবুও আজকের দিনটি একটা সুন্দর জাঁকালো শান্ত দিন হয়ে থাক তার জীবনে। তারাকে ঘুম থেকে উঠিয়ে বললেন, চা আছে ঘরে, চা করো, বাবাকে দিয়ে এসো, আমিও একটু খাই। না, চা খাই না, লেবু আর নুন দিয়ে চিড়ের পদ করছি। স্ত্রী সত্যি তাকে যত্ন করার চেষ্টা করে। এই কার কি দোষ? তারা সত্যি ভালো মেয়ে, বড্ড। এদিকে দিবানিদ্রা ভেঙে উপেন ভট্টাচার্য পুত্রবধূ গরম চায়ের গ্লাস নিয়ে এসে তার হাতে দিল। বিস্মিত চোখে পুত্রবধূর দিকে চেয়ে বললেন, কি, চা বাড়িতে ছিল না? বেশ। পুত্রবধূ হাসি মুখে বললেন, আর কিছু খাবেন? হ্যাঁ তো, কি খাওয়াবে? বেশ, দো-ভাজা করে চিড়ে ভেজে নারকেল কোড়া দিয়ে নিয়ে এসো। বেশ, কাঁচা লঙ্কা অমনি সঙ্গে একটা এনো। আর শোনো, ভবতারণ আর খোকনকে দিও। তামাক দেবো বাবা? এখন না, চিড়ে ভাজা খায় আগে, তারপরে। বাহ, মৌতাতটা নষ্ট করে। এই সুন্দর হাসি খুশির মধ্যে সেদিনের সূর্য ডুবে গেল জামদার বড় বিলের ওপারে। সারাদিনে কেউ কোথাও নেই। ভবতারণ চলে গিয়েছে, যা সামান্য 2টি টাকা দিয়ে গিয়েছে, তাতে 5 দিনের চালও হবে না। উপেন ভট্টাচার্য গিয়ে উঠেছেন মজুমদার ঠাকুর বাড়িতে। একা রয়েছে তার পুত্রবধূ সেই প্রকাণ্ড ভাঙা বাড়িতে। ছোট্ট ছেলেকে নিয়ে রাত্রে আবার কলাবাদুর ওড়ে, কড়িকাঠের খোপে খোপে পেঁচা ডাকে, ডুমুর গাছের নির্জন অন্ধকারের মধ্যে করুণা ঘুমের মধ্যে মাকে বলে, ও কিসের শব্দ মা? ওঠো ওঠো। ওটা কি মা?